বৃষ্টির ছটফটানিটা সরে গিয়ে লেট করে আসা ছাত্রের মতো সূর্যটা উঁকি দিয়েছে। একটা বয়স্ক করে লোক ভিজে ভিজে ডাকতে এসেছে আমাকে। মাথার কিছু জায়গায় ঘাসের মতো চুল আছে আর বাকিটা ফাঁকাই পড়ে আছে। পরনে পাতলুন, পাঞ্জাবি। বেশ কয়েক মাস হলো এখানে একটা ক্লিনিক খুলেছি। অনেক সময় পেশেন্টের বাড়ির লোক এক প্রকার জোর করেই ডেকে নিয়ে যায় বাড়িতে ট্রিটমেন্টের জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বিনা টাকাতেও চিকিৎসা করে থাকি। তবে সেটা আমার ক্লিনিকে। আজ লোকটা এসে বলছেন তার বাড়ি গিয়ে চিকিৎসাটা করতে হবে, কিন্তু বিনামূল্যে। বিনামূল্যে ব্যাপারটা মেনে নেওয়া গেলেও বাড়িতে গিয়ে চিকিৎসা করার আজ একটু ইচ্ছা নেই আমার। ভদ্রলোক ধরেই রেখেছেন আমাকে না নিয়ে তিনি ফিরবেন না। প্রায় হুড়মুড়িয়ে কেঁদে ফেললেন লোকটা। স্যার, আজ আপনি না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আমি আমি হয়তো আপনাকে ফিস দিতে পারবো না, কিন্তু কিন্তু পুরোটা বলার আগেই কেঁদে ফেলল লোকটা। না, লোকটার অনুরোধে একটা মায়া আছে, না হলে আমার মতন লোককে মানানো সহজ নয়। তাছাড়া নিশ্চয়ই হয়তো খুব বিপাকে পড়েছেন বলেই। আর তাছাড়া এই বয়সও যে লোকটা এসেছে, সত্যি যাওয়াটা দরকার। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা পেশেন্ট আপনার কে হয়? কবজির উল্টো দিক দিয়ে চোখের জল মুছে ভাঙা গলায় উত্তর দিলেন, নাতনি। আচ্ছা, তা কি হয়েছে? জানি না, দিন রাত জ্বর, কাশি, আর ওইভাবেই পড়ে আছে। বাইরে ডাক্তার দেখানোর মতো আর্থিক ক্ষমতাও নেই আমাদের। আর আমাদের একমাত্র। এই বলে লোকটা আবার কেঁদে ফেলল। আচ্ছা আচ্ছা, কত দূর এখান থেকে? এই তো সামনেই, খুব বেশি দূরে নয়। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা বেরিয়ে গেলাম। গোধূলির লাল গোলাপি আলো ছড়িয়ে আছে চারিদিকে। স্কুলের কয়েকটা মেয়ে শাড়ি দিয়ে সাইকেল করে বাড়ি ফিরছে। হয়তো বৃষ্টির জন্যই দাঁড়িয়েছিল কোথাও তারা। ঠিক এরকম কি একটা বিকেল হঠাৎ কেমন করে যেন হারিয়ে গিয়েছিল। যেসব জিনিস বা যাদের আমরা খুব বেশি করে মনে রাখতে চাই, তারাই কেমন না বলে হারিয়ে যায়। তখন আমি সবে এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছি। একদিন হঠাৎ ঘটলো কাণ্ডটা। ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ অবিশ্রান্ত বৃষ্টি নামিয়ে দিয়েছিল। তাই ঠাঁই নিয়েছিলাম বড় বট গাছের নিচে। বৃষ্টি থেমে যাওয়ার পর বাকিরা খেলতে গেলেও আমি যাইনি। কেন যাইনি তা জানি না। সেদিনও কয়েকটা স্কুলের মেয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একটা কাগজ পড়ে যেতে দেখে চোখ সেদিকেই আটকে গেল। একটা ছবি আঁকা, কি দারুণ আঁকা, কি নিপুণ হাতের কাজ। উপরে বড় বড় করে লেখা মেয়েটার নাম প্রহর, দ্বাদশ শ্রেণী। আমি তার পাশেই ছোট ছোট করে লিখে দিলাম, এরকম আঁকার হাত আমি আগে দেখিনি। পরের দিন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকলাম, অপেক্ষা করতে থাকলাম ছবিটা ফেরত দেওয়ার। মেয়েটা এলো, আমি সামনে দাঁড়ালাম। মেয়েটা সাইকেল থামিয়ে চোখ বড় বড় করে আমার দিকে এগিয়ে এলো। আমি লজ্জা পেয়ে শুধু কুড়িয়ে পাওয়া ছবিটা ধরিয়ে দিলাম। মেয়েটা প্রেমপত্র ভেবে চারপাশ না দেখে আমার কচি গালে একটা চড় কষালো। রাগ হলো, অনেক কিছু বলবো ভাবলাম, কিন্তু তাও কিছু বলতে পারলাম না।
রাগটা লুকিয়ে গেল লজ্জায়। মেয়েটা আবার সাইকেলে চেপে বসলো। আমি এক নজরে মেয়েটার চোখের দিকে তাকিয়ে রইলাম। গোধূলির আকাশের মতোই তার চোখগুলো স্নিগ্ধ, মায়াবী, যেন অনেকটা শান্তি রোপিত আছে তার চোখে। পিঠ বেয়ে বিনুনি নেমে এসেছে স্রোতস্বিনীর মতো। জানি না কেন রাগ হলো না আমার, শুধু মনে হলো তাকে দেখলে আমার ভেতরটা কেমন একটা হয়ে যায়। আমি পরের দিন আবার দাঁড়িয়ে রইলাম মেয়েটাকে দেখবো বলে। সূর্য পশ্চিম দিগন্তের পথ ধরে ফেলেছে। লুকিয়ে একটা সিগারেট ধরালাম। একটা কালো হাফ প্যান্ট আর ব্লু টি শার্ট দেখে যে কেউ আমাকে সহজে চিনে ফেলতে পারে, তাই আমি পিছন ঘুরে সিগারেট টানতে থাকলাম। মনে হলো অনেকগুলো সাইকেল পেরিয়ে গেল নিমেষে। সালা, একটুর জন্য মিস করে গেলাম। কেন যে খামোখা টানতে গেলাম, মানে সত্যি একটা গাধা। হ্যাঁ, এক নিমেষেই উড়ে গেল। তোর মনটা কেমন খারাপ হয়ে গেল। বাঁ হাতটা মাথায় রাখলাম। পেছন ঘুরে সিগারেটের শেষ টানটা দিয়ে এগিয়ে যাব, কি রে, একটা ডাকে আমি দাঁড়িয়ে গেলাম। আবার তুই সিগারেট খাস? আমার গোধূলি মাখা কৈশোরের সেই লাল গোলাপি মেয়েটা হাজির হয়েছে। কালকের কথা ভেবে আমার হাতটা মাথা ছাড়িয়ে গালে হেসে হাজির। কাল খুব লেগেছিল না রে? আসলে আমি বুঝতে পারিনি ওটা লাভ লেটার নয়। না মানে, তা বলে কেউ এত জোরে? গালটা একবার হাত বলিয়ে নিলাম। এতক্ষণ একটা ব্যাপার আমার মাথায় ছিল না, মেয়েটা আমাকে তুই তোকারি করছে। আমার ছবিটা সত্যিই তোর ভালো লেগেছে? হ্যাঁ মানে, লেগেছে বলেই তো। জানি, ওটাতে লিখেও দিয়েছিস। আমার বাকি ছবিগুলো তুই দেখবি? মনে মনে ভাবলাম, সত্যি বলতে আমিও ছবি নিয়ে বেশি কিছু জানি না, কিন্তু বায়োলজিতে তো এগেছি কিছু হলেও। তাহলে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমি বললাম, হ্যাঁ নিয়ে আসিস, দেখবো, অবশ্যই দেখবো। আচ্ছা বলছি, তুই কি এখানেই আশেপাশে থাকিস? কেন? আমি যে চর কষিয়েছি বিনা কারণে, সেটা বলে দিবি আমার বাড়িতে? সরি বাবা, বললাম তো। আরে না না, বলতে যাবো কেন? মানে তোর এখান থেকে কত সময় লাগবে যেতে, আমি সেটার জন্যই আর কি। আর একটা কথা, আমি তোর থেকে বয়সে বড় হই, তুই নয় তুমি করে বলিস। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই? মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে সাইকেলে চেপে গেল। আমি তাকিয়ে থাকলাম তার দিকে। তার ফেলে যাওয়া রাস্তায় আমার কৈশোরের শেষ বিকেলের আলো যেন বসন্তের সাথে মিশে যাচ্ছে। কাল আর একটা ছবি নিয়ে আসিস, এই সময় আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। মেয়েটা বেল বাজিয়ে চলে গেল। তারপর মেয়েটা প্রতিদিন ফেরার পথে আমাকে একটা করে ছবি দেখাতো। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম তার। এভাবেই কখন যে আমি তার থেকে আমরা আর আমাদের প্রেমে পড়ে গেলাম জানি না। এই, সত্যি করে বল তো, দ্বিতীয় দিন তুই আমার অপেক্ষায় দাঁড়িয়েছিলিস কেন? তুই তো জানতিস না যে আমি তোকে সরি বলবো, তাহলে? আমি একটু থতমত খেয়ে গেলাম। প্রসঙ্গ পাল্টে বললাম, আজ এত শিগগিরই চলে এলি যে? আরে বোকারাম, আজ হলো 22শে শ্রাবণ, সেটাও ভুলে গেছিস? চল ওই বটগাছটার নিচে গিয়ে বসি। আমরা এগিয়ে গিয়ে বসলাম। কি রে, বললি না তো?
কি? এই যে ছবি দেখার নাম করে লাইন মারছিলি আমাকে। আমি অপ্রস্তুত হয়ে লজ্জা পেলাম। ও, লজ্জা পেয়ে গেছে। ওলে বাবালে। এই, আজ আমার বাড়ি যাবি? না না, এখনো আমার মরার পালক গজায়নি সোনা। তোমার তো স্কুল শেষ হয়ে গেছে, আমার এখনো হয়নি, তাই এখন নয়। আমি প্রহরের চোখের দিকে দেখলাম, কি গভীরতা, কি গাম্ভীর্য। এই প্রথম সেও আমার দিকে দেখলো এক দৃষ্টে। এত ভালোভাবে দেখিনি কোনোদিন তাকে আগে। তারপর হেয়ার ব্যান্ডটা খুলে আমার হাতে এসে ধরিয়ে দিয়ে চুলগুলো খুলে দিল। এটা একটু ধর তো।